হ্যালো, সাবস্ক্রাইব করুন আমার ইউটিউব চ্যানেল আজাদ স্যার এবং বেল আইকনটি প্রেস করে দিন যাতে ভিডিও আপলোড করলে আপনি সবার আগে নোটিফাইড হন। হ্যালো স্টুডেন্টস, ক্লাস 9 তোমাদের জাস্ট এর আগের যে ভিডিওটি আমি আমার চ্যানেলে আপলোড করেছি সেটি হলো ফিজিক্যাল সায়েন্সের 9-এর পঞ্চম অধ্যায় অর্থাৎ চ্যাপ্টার নাম্বার 5। টপিক ছিল শক্তির ক্রিয়া, সাব টপিক ছিল কার্য, ক্ষমতা ও শক্তি। তা আমি তোমাদের কার্য ক্ষমতা সম্পর্কে আলোচনা করে দিয়েছি, বিভিন্ন ডিডাকশান, দুটো তিনটে নিউমেরিক্যালও করে দিয়েছি। তো আজকে আসবো আমরা লাস্ট টপিক, যেটা এখানকার সাব টপিক শক্তি বা এনার্জি নিয়ে। তো সেই বিষয়ে আমি আজকে ডিসকাস করব। আজকেও আমি তোমাদের দুই একটি নিউমেরিক্যাল বা গাণিতিক সমস্যা আলোচনা করব। তো তোমরা মন দিয়ে ভিডিওটি দেখবে এবং কেটে দেখলে তো তোমাদেরই ক্ষতি, ভালো করে শুনবে, তাহলে আর দুই একবার বইটি পড়লে তোমাদের এই চ্যাপ্টারের নলেজ ক্লিয়ার হয়ে যাবে। তো প্রথম কথা হলো শক্তি কাকে বলে। শক্তির খুব সহজ সংজ্ঞা তোমাদের বইয়ে দেওয়া আছে যে কার্য করার সামর্থ্যকে শক্তি বলে। কার্য করার সামর্থ্য, যাকে ইংলিশে বলা হয় দ্য অ্যাবিলিটি টু ডু ওয়ার্ক ইজ কল্ড এনার্জি। তো অবশ্যই তোমরা এখানে একটুখানি আমি তোমাদের হিন্টস দিয়ে দিই, পরে আবার আলোচনা করছি। অর্থাৎ কার্য করার সামর্থ্যকে শক্তি বলা হয়েছে, মানে যে শক্তিকে কার্যের মাধ্যমে প্রকাশ করা হয়। তো যাই হোক, সে বিষয়ে পরে আসি। দুই একটি উদাহরণ দিয়ে কথা বলি। যেমন ধরো, রাস্তায় এক বৃদ্ধ লোক বসে আছে, মানে বৃদ্ধ ভিখারি। তাকে দুই একজন সমাজসেবী লোক হাত ধরে তুলে দাঁড় করানোর চেষ্টা করছে, কিন্তু সে আবার নেতিয়ে পড়ে যাচ্ছে। অর্থাৎ সেই ভদ্রলোকের উঠে দাঁড়ানোর মতো অবস্থা নেই। তখন আমরা কি বলি? যে এনার গায়ে কোনো শক্তি নেই। আবার ধরো, তোমরা সারাদিন না খেয়ে আসো, দিনের শেষে দেখবে তোমাদের কার্য করার সামর্থ্য কমে গেছে। তখন আমরা কি বলি? যে দেহে শক্তি নেই। তখন খাবার দিল বা এক গ্লাস গ্লুকোজ জল খাওয়ানো হলো, তখন কাজ করার বেশ সামর্থ্য এসে গেল। তখন আমরা কি বলি? গায়ে আমার কাজ করার শক্তি এসে গেছে। তাহলে এই সব গল্প থেকে তোমাদের একটুখানি তো ধারণা হলো যে শক্তি কাকে বলে। দুজন দোতলা বা পাঁচতলায় ওঠার চেষ্টা করলো সিঁড়ি বেয়ে। একজন চেষ্টা করে উঠতে পারলো না, আর একজন তরতর করে উঠে গেল। কার কথা বলবো গায়ে শক্তি আছে? যে উঠতে পারলো তাকে বলবো তার গায়ে শক্তি আছে। অর্থাৎ এটাই হলো শক্তি, কার্য করার সামর্থ্যকেই শক্তি বলে। কিছু শক্তির ব্যবহারিক প্রয়োগ বলি। যেমন ইলেকট্রিক বাল্ব জ্বলে, বলো তো এখানে কোন শক্তির সাহায্যে জ্বলে? আমরা জানি এটা তড়িৎ শক্তির সাহায্যে। তারপরে ধরো, আমরা যে সারা দিন রাত যত রকম কাজকর্ম করি, তো সেটা কি খাদ্যের মধ্যে যে স্থৈতিক শক্তি থাকে, মূলত সেটা সৌরশক্তি থেকে আসে। তার সাহায্যে আমাদের সারাদিনের এত কাজকর্ম চলে। পালতোলা নৌকা এগিয়ে যায় কিসের সাহায্যে? বায়ু শক্তির সাহায্যে। জলবিদ্যুৎ উৎপাদন কেন্দ্র থেকে আমরা বিদ্যুৎ পাই, সেটা মূলত কি? জলের গতিশক্তি ব্যবহার করে এই বিদ্যুৎ পাই। তো এবার কথা হলো, যে কথাটি একটু আগে বলেছি, শক্তি সরাসরি পরিমাপ করার কোনো উপায় নেই। তাহলে শক্তি পরিমাপ করা হয় কিভাবে? কোনো বস্তু বা কোনো যন্ত্রের শক্তি পরিমাপ করা হয় তার দ্বারা যে পরিমাণ কার্য কমপ্লিট হয়েছে বা সম্পাদিত হয়েছে। তাহলে কৃতকার্য দ্বারা শক্তি পরিমাপ করা হয়। তার মানে আমি বলতে পারি যে শক্তির পরিমাণ ইকুয়াল টু কৃতকার্য। আবার কৃতকার্য ইকুয়াল টু কী বলেছি আমি আগের ভিডিওতে? যে প্রযুক্ত বল ইনটু বলের প্রয়োগবিন্দু সরণ। তো কার্যের মতো শক্তি কিন্তু একটি স্কেলার রাশি। আগের ভিডিওতে আমি সম্ভবত বলেছি, কার্য যদিও দুটি ভেক্টর রাশির গুণফল, তবুও কার্য কিন্তু স্কেলার রাশি। এবং একই রকমভাবে শক্তিও হবে কি তোমাদের একটি স্কেলার রাশি, এটা মনে রাখবে। তো এখন যেহেতু আমি বললাম যে কার্য আর শক্তি বস্তুত একই কথা, বিজ্ঞানের ভাষায় কার্য এবং শক্তি আলাদা কিচ্ছু না, তাহলে শক্তির একক কী বলবো আমরা? তোমরা তাহলে নিশ্চিন্তে বলতে পারবে শক্তির একক মানেই কার্যের একক। তাহলে শক্তির সিজিএস একক কী হবে? আর্গ। আর শক্তির এসআই একক কী হবে? জুল বা নিউটন মিটার। আর্গ, যেমন জুলকে আমি নিউটন মিটার বললাম, আর্গকে যেন কী বলে? ডাইন সেন্টিমিটার।
তো যাই হোক, এবার আসি শক্তির প্রকারভেদ। এই প্রকারভেদটা তোমরা আগেও হয়তো পড়েছো, আমি একটু মনে করিয়ে দিই। শক্তি মূলত 8 প্রকার। এই আমাদের পৃথিবীতে আমরা শক্তি মূলত 8 প্রকার রূপেই দেখতে পাই। নাম্বার 1 যান্ত্রিক শক্তি। আজকের আলোচনার বিষয় কিন্তু যান্ত্রিক শক্তি, আমি পরে আসছি। নাম্বার 1 যান্ত্রিক শক্তি, যেটাকে মেকানিক্যাল এনার্জি বলে। নাম্বার 2 তাপ শক্তি, যাকে হিট এনার্জি বলে। নাম্বার 3 আলোক শক্তি, যাকে লাইট এনার্জি বলে। নাম্বার 4 শব্দ শক্তি, সাউন্ড এনার্জি। নাম্বার 5 চৌম্বক শক্তি, ম্যাগনেটিক এনার্জি। নাম্বার 6 তড়িৎ শক্তি, ইলেকট্রিক্যাল এনার্জি। নাম্বার 7 রাসায়নিক শক্তি, কেমিক্যাল এনার্জি। নাম্বার 8 পারমাণবিক শক্তি, যাকে বলা হচ্ছে অ্যাটমিক এনার্জি। তো আমি কি বললাম, আজ আমাদের আলোচনার মধ্যে কোনটি থাকবে? যান্ত্রিক শক্তি। যান্ত্রিক শক্তির সংজ্ঞা এভাবে বলা আছে, কোনো বস্তুর, যে কোনো বস্তু, লিভিং নন লিভিং যারই হোক, তার যান্ত্রিক কার্য করার সামর্থ্যকে বলা হচ্ছে কি? যান্ত্রিক শক্তি। যান্ত্রিক কার্য করার সামর্থ্য। তো এটিকে দুটো ভাগে ভাগ করা হয়েছে। প্রথমটি হলো স্থিতিশক্তি, আর দ্বিতীয়টি হলো গতিশক্তি। স্থিতিশক্তি মানে পোটেনশিয়াল এনার্জি, আর গতিশক্তি মানে কাইনেটিক এনার্জি। এবার স্থিতিশক্তি সম্পর্কে একটু আলোচনা করি। স্থিতিশক্তির সংজ্ঞা আগে আমি মুখে বলে নিই। আমি যখন তোমাদের কিছু ডিডাকশন খাতায় আলোচনা করব, তখন সংজ্ঞাটি আমি খাতাতেও লিখেও বলবো, তবু মুখে বলে নিই। সেটি হচ্ছে কি, কোনো বস্তু তার স্বাভাবিক অবস্থান, আগে ভাষাটা বলে নিই তারপর আমি বোঝাচ্ছি। কোনো বস্তু তার স্বাভাবিক অবস্থান বা আকৃতি বা দুটোরই পরিবর্তন করলে ওই বস্তুতে কার্য করার একটা সামর্থ্য জাগে, সামর্থ্য লাভ করে। এই বস্তুটি তখন কার্য করার সামর্থ্য লাভ করে, এটিকেই বলা হচ্ছে স্থিতিশক্তি। আবারও বলছি, নাম্বার 1 বস্তুর স্বাভাবিক অবস্থান, আর নাম্বার 2 বা বস্তুর আকৃতি। এই দুটোর পরিবর্তন করলে, চেঞ্জ করলে, অথবা দুটোই যদি আমি একসঙ্গে চেঞ্জ করি, তাহলে বস্তুতে কাজ করার একটা সামর্থ্য আসে। এই সামর্থ্য অর্থাৎ এই শক্তিকেই বলবো আমরা স্থিতিশক্তি। একটি উদাহরণ দিয়ে দেখাচ্ছি তোমাদের। যেমন ধরো, আমার হাতে দেখতে পাচ্ছ একটা গার্ডার আছে। গার্ডারটি যদি এই অবস্থায় যেরকম আকৃতি আছে, যদি এরকমই আমি দু হাতে ধরে থাকি, তাহলে এই অবস্থায় এ কিন্তু কোনো কার্য করবে না, এটা তোমরা জানো, কোনো কার্য করবে না। কিন্তু এর যদি আমি আকৃতি পাল্টে দেই, এভাবে তোমরা বন্ধুদের গায়ে গার্ডার লাগিয়ে তার গায়ে ব্যথা দেওয়ার চেষ্টা করো, তোমরা স্কুলে এটা নিশ্চয়ই জানো। তো এইভাবে যদি আকৃতি চেঞ্জ করি, এবার কিন্তু এর একটা কাজ করার সামর্থ্য জাগলো। এখানে যদি গার্ডারে এক টুকরো কাগজ আমি লাগিয়ে এই নর্মাল অবস্থানে রাখি, কাগজটি কিন্তু গতিশক্তি প্রাপ্ত হবে না, মানে কাগজটি ছুটে যাবে না। কিন্তু কাগজ সহ যদি টেনে নেই, এই যে আকৃতি পরিবর্তন হলো, এই মুহূর্তে এর একটা কাজ করার সামর্থ্য লাভ করলো। এখন ছাড়লে কাগজের টুকরো ছুটে যাবে, অর্থাৎ এর আকৃতি পরিবর্তনের ফলে এ কাজ করার সামর্থ্য লাভ করলো। এইটিকেই বলা হচ্ছে কি? স্থিতিশক্তি। আরও একটি ঘটনা বলি। তীরধনু তোমরা দেখেছো, তীরধনুর যে রশি বা শিলা যেটাকে বলে, সেই শিলাতে যদি তীর লাগানো হয়, তীরধনুর শিলাতে যদি তীর লাগিয়ে নর্মালি রেখে দেওয়া হয়, কখনোই কিন্তু সেই তীর গতিশীল হবে না। এবার শিলার যখন আকৃতি পরিবর্তন করা হয়, অর্থাৎ টানা হয়, তখন যতক্ষণ ছাড়িনি ততক্ষণ পর্যন্ত এর একটা কাজ করার সামর্থ্য লাভ করেছে। এবার ছাড়লেই কিন্তু এটা গতিশক্তি প্রাপ্ত হবে। তো ছাড়ার পূর্ব মুহূর্তে এর মধ্যে যে শক্তি সঞ্চিত হলো, তারই নাম স্থিতিশক্তি। এখানে এই স্থিতিশক্তিটা হলো আকৃতিগত স্থিতিশক্তি। এবার অবস্থানগত স্থিতিশক্তি বলি। কীরকম? ধরো, কাঠে বা মাটিতে একটি পেরেক বা একটি বাঁশের টুকরো কেউ মাটিতে গেড়ে দিতে চায়, পুঁতে দিতে চায়। তো যদি সেই পেরেকের মাথায়, আমি যদি পেরেকের মাথায় এইভাবে মাটির উপর পেরেকটি রাখলাম, তার মাথায় যদি আমি এরকম হাতুড়ি শুধু জাস্ট প্লেস করি, তাহলে নিশ্চয়ই এই অবস্থায় এই হাতুড়ি এই পেরেকটিকে মাটিতে পুঁতে দেওয়ার মতো কোনো কাজ করতে পারবে না। কিন্তু যদি হাতুড়িকে যদি আমি উপরে তুলি, বা পাথর, যে পাথর আমি এখানে মাথায় দিয়েছি সেটাকে যদি উপর থেকে ফেলে দিই, তাহলে কিন্তু পেরেক মাটিতে ঢুকে যাবে। তাহলে প্রথমে হচ্ছে নর্মাল অবস্থান এটা, তার থেকে যখনই উপরে তুলবো, অবস্থানে যখন পরিবর্তন করব, তখন এর মধ্যে একটা কাজ করার সামর্থ্য জাগে। এই দুটোকেই বলা হচ্ছে স্থিতিশক্তি। আরও একটি উদাহরণ দিলে তোমরা বুঝবে, অনেক উদাহরণ আছে। যেমন তোমরা খেলনা গাড়ি অনেকে ইউজ করেছো, যে গাড়িগুলোতে চাবি দিলে গাড়িগুলো চলতে শুরু করে। তো ভেতরে লক্ষ্য করেছো কিনা জানি না, যখন চাবি দিয়ে আমরা ওটাকে চাবি দিয়ে দম দেই,
বা চাবিটাকে ঘোরাই তখন ওর মধ্যে একটা স্প্রিং থাকে, স্প্রিংটা খোলা অবস্থায় থাকে। যত আমরা চাবি ঘোরাই স্প্রিংটা গুটিয়ে যায়, ছোট হয়ে যায়, টাইট হয়ে যায়। এবার যখন চাবি খুলে নেই স্প্রিং আনলক মানে খুলতে থাকে এবং তার প্রভাবে গাড়িটি কিন্তু চলতে থাকে। সে যেরকমই খেলনা গাড়ি হোক সেই রকমই চলতে থাকে। তো এগুলো সবগুলোই হচ্ছে কি স্থিতিশক্তির উদাহরণ। ধরো আমার ঘরের বারান্দার সামনে একটি পাথর পড়ে রয়েছে, একটু মোটামুটি সাইজের পাথর বা ইটের টুকরো পড়ে রয়েছে। এই অবস্থায় এই ইটের টুকরো বা পাথর দিয়ে আমার মাথা ফেটে যাওয়ার কোনো সম্ভাবনা নেই, কিন্তু এটিকে যদি এই পাথরটিকে যদি তুলে নিয়ে দোতলার কার্নিশে রাখা হয় তখন কিন্তু ওর মধ্যে একটা কাজ করার সামর্থ্য জাগলো। অর্থাৎ এবার যদি পাথরটি ফেলে দেওয়া হয় কারো মাথায় যদি পড়ে তাহলে মাথা ফেটে যাবে। তার মানে কি, প্রথমে যে অবস্থান ছিল ভূপৃষ্ঠের উপরে, এটাকে বলা হয় বস্তুর স্বাভাবিক অবস্থান। এই অবস্থান যখন চেঞ্জ করে আমি ওপরে নিয়ে যাব তখন তার মধ্যে স্থিতিশক্তি সঞ্চিত হয় এবং সেই স্থিতিশক্তিটা এখানে এই ধরনের স্থিতিশক্তিকে বলা হচ্ছে ধনাত্মক। আর ভূপৃষ্ঠকে বলা হয় একটা স্ট্যান্ডার্ড লেভেল বা স্বাভাবিক অবস্থান। কোনো বস্তুর স্বাভাবিক অবস্থান, পৃথিবীতে কোনো বস্তুর স্বাভাবিক অবস্থান হল ভূপৃষ্ঠ। এবার ভূপৃষ্ঠে যদি কোনো বস্তু রাখা হয় তার স্থিতিশক্তি শূন্য, কিন্তু ভূপৃষ্ঠ থেকে যত উপরে নিয়ে যাব তার স্থিতিশক্তি বাড়তে থাকবে এবং সেটিকে বলা হয় ধনাত্মক স্থিতিশক্তি। এবার ভূপৃষ্ঠ থেকে কোনো গর্তে বা খনিতে যদি কোনো বস্তুকে নিয়ে যাই তাকে বলা হয় ঋণাত্মক স্থিতিশক্তি। এবার হয়তো ভাবতে পারো ঋণাত্মক স্থিতিশক্তি কীরকম, অর্থাৎ ওর মধ্যে যে স্থিতিশক্তি একটা নেগেটিভ পর্যায়ে গেল, এখন ওই বস্তুকে খনি থেকে যদি ভূপৃষ্ঠের স্বাভাবিক অবস্থানে আমরা আনতে চাই তখন আমাদের আবার কাজ করতে হবে, সেটি হলো ওর ঋণাত্মক স্থিতিশক্তি। তো আমি অবস্থানগত যে স্থিতিশক্তির কথা বললাম সেটিকে স্থিতিশক্তির যে দুটো ভাগ আছে, প্রথম ভাগটি হলো অভিকর্ষীয় স্থিতিশক্তি যেটা হচ্ছে অবস্থানের ফলে হয়, আর একটি হলো স্থিতিস্থাপক স্থিতিশক্তি যেটি হচ্ছে আকৃতির জন্য হয়। আকৃতির জন্য মানে আমি যে গার্ডার দিয়ে উদাহরণ দিলাম, তারপরে ধরো খেলনা গাড়ির যে চাবি দেওয়া, তীর ধনুর ব্যাপার, এগুলো হচ্ছে আকৃতিগত স্থিতিশক্তিকে বলা হচ্ছে কি স্থিতিস্থাপক স্থিতিশক্তি বা ইলাস্টিক পোটেনশিয়াল এনার্জি। আর প্রথমটি অবস্থানগত যে স্থিতিশক্তি তাকে বলা হয় অভিকর্ষীয় স্থিতিশক্তি। তো এই হলো স্থিতিশক্তি সম্পর্কে তোমাদের কিছু ধারণা তো হয়ে গেল। এবার এর যে ম্যাথামেটিক্যাল একটু ক্যালকুলেশন তোমাদের বোঝানো দরকার সেটি আমি বলে দিচ্ছি। স্থিতিশক্তি সম্পর্কে যে কথাটি বলছিলাম যে স্থিতিশক্তি বা পোটেনশিয়াল এনার্জি এটিকে দুটো ভাগে ভাগ করা হয়েছে। আমার যে উদাহরণগুলো আমি এতক্ষণ বললাম সেই উদাহরণ থেকে তোমরা নিশ্চয়ই ধারণা পেয়েছো যে উদাহরণগুলোকে দুটো শ্রেণীতে ভাগ করা যায়। একটি হচ্ছে অবস্থান ঘটিত স্থিতিশক্তি, আর একটি হলো আকৃতি ঘটিত। সেই অবস্থান ঘটিত স্থিতিশক্তিকে মূলত বলা হয় অভিকর্ষীয় স্থিতিশক্তি বা গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি। আরেকটি হলো স্থিতিস্থাপক স্থিতিশক্তি বা যেটাকে বলি আমরা ইলাস্টিক পোটেনশিয়াল এনার্জি। এবার অভিকর্ষীয় স্থিতিশক্তি বলতে ধরো আমি যে কথাটি একটু আগে বললাম যে ভূপৃষ্ঠকে আমরা স্বাভাবিক অবস্থান বলি কোনো বস্তু। তো এখানে যদি একটি পাথরের টুকরো থাকে তাহলে তার স্থিতিশক্তির পরিমাণ হবে কত, যেটাকে পোটেনশিয়াল এনার্জি বা পি ইকুয়াল টু 0। কিন্তু তাকে যদি আমি উচ্চতায় নিয়ে যাই, একটি নির্দিষ্ট উচ্চতায় নিয়ে গেলাম, তখন তার স্থিতিশক্তি কত হবে তার ক্যালকুলেশনের সূত্র হলো, তো স্থিতিশক্তি ইকুয়াল টু স্থিতিশক্তি বা পোটেনশিয়াল এনার্জি ইকুয়াল টু কৃতকার্য ওয়ার্ক ডান। তো ওয়ার্ক ডান ইকুয়াল টু কী যেন, যে বল ইন্টু সরণ। তো এখান থেকে এই উচ্চতা যদি এইচ হয় আর বস্তুর ভর যদি এম হয় তাহলে বস্তুতে প্রযুক্ত বল অর্থাৎ অভিকর্ষীয় যে বল কার্য করছে এবং সেখানকার অভিকর্ষীয় ত্বরণ যদি জি হয় তাহলে বস্তুর উপর প্রযুক্ত বল হচ্ছে কি এম জি। আবারও বলছি, বস্তুর ভর যদি এম হয় আর ওই স্থানের অভিকর্ষীয় বলের মান যদি জি হয় তাহলে বস্তুর উপর প্রযুক্ত বল এম জি। আর সরণ মানে আমি যতটা উচ্চতায় নিয়ে গেছি সেটি হলো এইচ। তার মানে
এখানে স্থিতিশক্তি ইকুয়াল টু mgh। এই হলো স্থিতিশক্তি mgh। এবার যদি কোনো বস্তুকে যদি ভূপৃষ্ঠ থেকে, এই ভূপৃষ্ঠের উপর বস্তু আছে কিন্তু এখানে যদি গর্ত করে তাকে যদি নিচের দিকে নিয়ে আসা হয়, এটি যেহেতু স্বাভাবিক অবস্থান বা জিরো পজিশন, তাহলে নিচের দিকে যদি এই উচ্চতা নিয়ে যাওয়া হয়, কোনো খনিতে নেওয়া হয়, তাহলে সেটি হচ্ছে কি আসলে -h। সেক্ষেত্রে এই বস্তুতে পোটেনশিয়াল এনার্জি, তাহলে সেই বস্তুতে পোটেনশিয়াল এনার্জি কি হবে, mg তার বস্তুর ভর ইন্টু উচ্চতা মানে -h, তার মানে -mgh। তার মানে দেখতে পাচ্ছি আমরা স্থিতিশক্তি ঋণাত্মকও হতে পারে, ধনাত্মকও হতে পারে। তো এই হলো স্থিতিশক্তির আলোচনা। এবার আমি আসব গতিশক্তির আলোচনাতে। স্থিতিশক্তি বুঝলাম আমরা, এবার আসি গতিশক্তি। গতিশক্তি মানে হচ্ছে কাইনেটিক এনার্জি, শর্টলি আমরা KE বলবো। তাহলে গতিশক্তি অর্থাৎ কাইনেটিক এনার্জি কীরকম, কোনো বস্তু তার গতির জন্য তার মধ্যে একটা কাজ করার সামর্থ্য লাভ করে, তাহলে তাকেই বলবো আমরা গতিশক্তি। কেমন করে গতির জন্য সামর্থ্য লাভ করে, উদাহরণসহ না বুঝলে তো হবে না। উদাহরণ হিসাবে আমি বলছি, সাপোজ কোনো একটি বস্তু আছে, সেই বস্তুর গায়ে বা আমাদের ঘরে যে কাচের জানলা আছে তার মধ্যে বুলেটের যে গুলি অর্থাৎ বুলেট, বন্দুকের গুলিকে বুলেট বলে, সেই বুলেট যদি আমি কাচের গায়ে ঠেকিয়ে ধরি, জাস্ট জানলার কাছে ধরলাম, তাহলে কখনোই সেই বুলেট দ্বারা জানলার ক্ষতি হবে না। কিন্তু এই বুলেট যদি কোনো বন্দুক থেকে ছুটন্ত অবস্থায় এসে জানলার কাছে ধাক্কা মারে, তোমরা তো জানোই, তাহলে কাচকে ভেঙে চুরমার করে বেরিয়ে যাবে। তার মানে সেই বুলেটটি যখন স্থির অবস্থায় ছিল তার মধ্যে কার্য করার কোনো সামর্থ্য হয়নি। ছুটন্ত অবস্থায় এই বুলেটের যে সামর্থ্য লাভ করলো তাকেই আমরা বলবো বুলেটের গতিশক্তি। তো এ হলো বুলেটের গতিশক্তি। এবার চলে আসি, সাপোজ আমার বাড়ির সামনে একটি গাড়ি দাঁড়িয়ে আছে, সেই গাড়ি যখন ড্রাইভারে গাড়ি পার্ক করা আছে, এবার গাড়ির চাকার সামনে যদি কেউ মাথা লাগিয়েও শুয়ে থাকে, সেই গাড়ি দ্বারা তার কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা একদম নেই। কিন্তু কোনো চলন্ত গাড়ির সামনে কেউ যদি শুয়ে থাকে, যে চলন্ত গাড়ি এসে যদি তার মাথার উপর দিয়ে যায়, তাহলে কি হতে পারে সেটা নিশ্চয়ই তোমরা ধারণা করতে পারো। তার মানে চলন্ত গাড়ির একটা কাজ করার সামর্থ্য আছে, যার ফলে এত বড় ঘটনাটি ঘটিয়ে দিল। তাহলে চলন্ত অবস্থায় বা ছুটন্ত বস্তুতে যে শক্তি লাভ করে তাকে বলা হচ্ছে গতিশক্তি। তো এইভাবে অনেক উদাহরণ আমরা দিতে পারি। তো একটি পুরনো কথার সম্পর্ক টেনে বলি, যতগুলো আমি স্থিতিশক্তির আলোচনা করেছি, কোনো স্থিতিশক্তি নিজে কার্য সম্পাদন করতে পারে না। প্রত্যেকটি স্থিতিশক্তি গতিশক্তিতে রূপান্তরিত হয়ে কার্য সম্পাদন করে। যেমন তীর ধনুকের বেলা, যখন ধনুকের শিলা বা রশিটি টানা অবস্থায় যে শক্তি সঞ্চিত হলো সেটি হলো স্থিতিশক্তি। যখনই আমরা ছেড়ে দেব, তীরটি দ্রুত বেগে ছুটবে, তখন এর মধ্যে যে শক্তি উৎপন্ন হলো সেটি হলো গতিশক্তি। তাহলে যে কোনো স্থিতিশক্তি গতিশক্তিতে রূপান্তরিত হয়ে কার্য সম্পাদন করে। তো যাই হোক, এবার গতিশক্তি পরিমাপের সমীকরণ কি। ধরো কোনো একটি বুলেটের কথাই যে বলছিলাম, একটি বুলেট, তার ভর যদি m হয় এবং সে যদি v বেগে ছুটতে থাকে, তো এই বুলেটের মধ্যে যে গতিশক্তি উৎপন্ন হবে কাইনেটিক এনার্জি, তার সূত্র হলো 1/2 × m × v²। আবারও বলছি, সে বুলেটের ভর যদি m হয় আর তার মধ্যে যদি গতিবেগ প্রাপ্ত হয় v, তাহলে বুলেটের গতিশক্তি ইকুয়াল টু 1/2 mv²। তো এটিকে সংজ্ঞার আকারে কি করে গতিশক্তি বলা হয়? সংজ্ঞার আকারে হলো কোনো গতিশীল বস্তুকে তার গতির জন্য যে কার্য সম্পাদনের শক্তি লাভ করে তাকে তো গতিশক্তি বলে। কিন্তু এটি পরিমাপ করা হয় কি করে? বাইরে থেকে বল প্রয়োগ করে কোনো গতিশীল বস্তুকে থামালে বস্তুটি স্থির অবস্থায় আসার আগে পর্যন্ত ওই বলের বিরুদ্ধে মোট যে পরিমাণ কার্য করে সেটি হলো গতিশক্তির পরিমাপ। তো এই পরিমাপ করার ক্যালকুলেশন আছে, লং ক্যালকুলেশন, এই লেভেলে তোমাদের সেটি দরকার পড়বে না। জাস্ট গতিশক্তির সমীকরণ হচ্ছে 1/2 mv²। আর স্থিতিশক্তির সমীকরণ আমরা উপরের দিকে আমি দেখালাম mgh। এই দুটো সমীকরণ তোমরা মনে রাখবে, এই সমীকরণের সাহায্যে তোমাদের অঙ্ক করতে হবে। এবার
গতিশক্তি স্থিতিশক্তি কে গতিশক্তিতে পরিণত করার একটি উপায় আমি বলি। যদি কোনো একটি বস্তুকে আমরা ভূপৃষ্ঠ থেকে উপরের দিকে ছুড়ে দেই, তাহলে বস্তুটিতে যত উপরের দিকে উঠবে তত তার গতি মানে বেগ ধীরে ধীরে কমবে। এখানে গতিশক্তি ধীরে ধীরে কমতে থাকবে, আর যত উপরে উঠবে তত স্থিতিশক্তি ধীরে ধীরে বাড়তে থাকবে। সর্বোচ্চ অবস্থানে যখন বস্তুটি পৌঁছায়, মানে একটা অবস্থানে গিয়ে একটা মোমেন্টের জন্য বস্তুটি থেমে আবার পড়তে শুরু করবে, যে মোমেন্টে বস্তুটি থেমে যায় সেখানে স্থিতিশক্তি সর্বোচ্চ কিন্তু গতিশক্তি শূন্য, কারণ তখন তার বেগ থাকে না, ওই মুহূর্তের জন্য বেগ থাকে না। এবার যখন বস্তুটি নিচের দিকে পড়তে থাকে তখন বস্তুটিতে ক্রমাগত তার ভূপৃষ্ঠ থেকে উচ্চতা কমতে থাকে, অর্থাৎ স্থিতিশক্তি কমতে থাকে, এবং বস্তুটির গতিবেগ বাড়তে থাকে, অর্থাৎ গতিশক্তি বাড়তে থাকে। তো এভাবে বস্তুটির সব জায়গায় আপ অ্যান্ড ডাউনের সর্বস্থানে ক্যালকুলেশন করে দেখা যায় যে সব জায়গায় গতিশক্তি ও স্থিতিশক্তির যোগফল ধ্রুবক। তো এটিকে বলা হয় যান্ত্রিক শক্তির সংরক্ষণ সূত্র। অর্থাৎ কোনো বস্তুর মোট যান্ত্রিক শক্তি অর্থাৎ স্থিতিশক্তি ও গতিশক্তির সমষ্টি সর্বদাই অপরিবর্তিত থাকে। এটিকে বলা হচ্ছে, কি বললাম আমি, যান্ত্রিক শক্তির সংরক্ষণ সূত্র, ল অফ কনজারভেশন অফ মেকানিক্যাল এনার্জি। সংজ্ঞাটা বইয়ে পাবে তোমরা, আমি ব্যাপারটি বুঝিয়ে দিলাম। তার আগে একটু মনে হয় বোঝা দরকার শক্তির সংরক্ষণ সূত্র কি। শক্তির সংরক্ষণ সূত্র এটা আগে তোমরা হয়তো শিখেছো, তবু আমি বলে দিচ্ছি। শক্তির সংরক্ষণ সূত্র হলো শক্তি নতুন করে এই বিশ্বব্রহ্মাণ্ডে সৃষ্টিও করা যায় না, ধ্বংসও করা যায় না। শক্তি শুধু এক রূপ থেকে অন্য রূপে রূপান্তরিত হয় মাত্র, কিন্তু এই বিশ্বব্রহ্মাণ্ডের মোট শক্তির পরিমাণ সর্বদাই ধ্রুবক। অর্থাৎ একটি উদাহরণ দিলে বুঝবে, যেমন আমরা যখন ইলেকট্রিক বাল্বের সুইচ অন করি তখন আমরা বাল্বটি গরম হয় এবং আলো বিকিরণ করে। তো এই ইলেকট্রিক বাল্বের মধ্যে কোন শক্তি প্রবেশ করলো হচ্ছে তড়িৎ শক্তি। আমরা তার ফলে কি শক্তি প্রাপ্ত হলাম? তার ফলে আমরা পেলাম তাপ শক্তি ও আলোক শক্তি। ফ্যানে যখন আমরা সুইচ অন করি সেখানে তড়িৎ শক্তি রূপান্তরিত হয়ে যান্ত্রিক শক্তি, এবং ফ্যান একটু গরম হয় তাপ শক্তিতে রূপান্তরিত হয়। এইভাবে আমাদের জীবনে প্রতি মুহূর্তে অনেক শক্তির রূপান্তর ঘটে, কিন্তু শক্তি কেউ নতুন করে সৃষ্টিও করতে পারে না, শক্তি কেউ নতুন করে ধ্বংস করতে পারে না। শক্তি শুধু এক রূপ থেকে আর এক রূপে রূপান্তরিত হয়, এবং মোটামুটি সব শক্তি সর্বশেষে তাপ শক্তিতে রূপান্তরিত হয়। তো যাই হোক, শক্তির সেই সকল ট্রান্সফরমেশন বা রূপান্তর নিয়ে বিস্তারিত আলোচনা এখানে প্রয়োজন নেই। আমি শক্তির সংরক্ষণ বললাম আর যান্ত্রিক শক্তির সংরক্ষণ সূত্র বললাম। সেই যান্ত্রিক শক্তির সংরক্ষণ যে সূত্রটি আছে, পতনশীল বস্তুর ক্ষেত্রে বস্তুর যে কোনো অবস্থানে এই যান্ত্রিক শক্তির সংরক্ষণ সূত্র যে রক্ষিত হয় তার ব্যাখ্যা আমি দিচ্ছি, এবং এটি তোমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত। তাহলে এটি মনোযোগ দিয়ে দেখো। তাহলে একটি নির্দিষ্ট উচ্চতা থেকে অবাধে পতনশীল বস্তুর যে কোনো অবস্থানে তার যান্ত্রিক শক্তির যে সংরক্ষণ হয়, অর্থাৎ স্থিতিশক্তি ও গতিশক্তির যোগফল যে ধ্রুবক হবে, সেটি আমি একটু প্রমাণ করার চেষ্টা করছি। ধরো এটি হলো ভূপৃষ্ঠ। এই ভূপৃষ্ঠ থেকে বস্তুটিকে একটি নির্দিষ্ট উচ্চতা উচ্চতায় এ বিন্দুতে প্রথমে রাখা হলো, সেখান থেকে বস্তুটিকে অবাধে ফেলে দেওয়া হলো। তো যখন বস্তুটি ঠিক এ অবস্থানে থাকবে, এ বিন্দুতে সর্বোচ্চ অবস্থানে, এখান থেকে বস্তুটি পড়তে শুরু করবে, সেই অবস্থানে বস্তুটির বেগ কী থাকবে? শূন্য। তাহলে এ বিন্দুতে গতিশক্তি কী হবে? হাফ ইন্টু বস্তুর ভর কিন্তু এম, এবং সে সর্বোচ্চ স্থানে গতিশক্তি বেগ কত? শূন্য। তার মানে গতিশক্তি কত? শূন্য। কিন্তু স্থিতিশক্তি আমি একটু শর্ট ফর্মে লিখছি, পোটেনশিয়াল এনার্জি। কি বলেছি আমি? পোটেনশিয়াল এনার্জির সূত্র হচ্ছে mgh। কোন উচ্চতায় আছে? এইচ উচ্চতায়। তাহলে এই বিন্দুতে তার স্থিতিশক্তি mgh। তাহলে যোগফল কত হলো? দুটি শক্তির যোগফল দেখি কত আসে। 0 প্লাস mgh ইকুয়াল টু কত হলো? mgh। তাহলে এই বিন্দুতে বস্তুটির মোট শক্তির পরিমাণ হলো mgh। এবার ধরলাম বস্তুটিকে যখন ফেলে দিয়েছি, কিছুক্ষণ পরে বস্তুটি বি বিন্দুতে আসলো। যে কোনো অবস্থানে একটা বি বিন্দু আছে, যার সর্বোচ্চ অবস্থান থেকে দূরত্ব হচ্ছে ডি,
তা আমরা বি বিন্দুতে ক্যালকুলেশন করব বস্তুটির স্থিতিশক্তি কত, গতিশক্তি কত, যোগফল কত। এটি হলো এ বিন্দুর যোগফল। এবার বি বিন্দুতে আসি। তাহলে বি বিন্দু, প্রথম কথা হলো বি বিন্দুতে যখন আমরা স্থিতিশক্তি পোটেনশিয়াল এনার্জিটা মাপবো, এটা তাড়াতাড়ি করে নেই। তাহলে সূত্র কি? এম জি এইচ। এবার কিন্তু এইচ বলতে এই উচ্চতাকে বোঝায়। তো সম্পূর্ণ উচ্চতা যদি এইচ হয় আর এ যদি ডি দূরত্ব পর্যন্ত নেমে আসে, তাহলে এই উচ্চতাটি হবে কি? এইচ মাইনাস ডি। তো এইচ হবে না পুরোপুরি, কি হবে? এইচ মাইনাস ডি। এইচ হলো তো এ বিন্দুর অবস্থান, কিন্তু বি বিন্দুর অবস্থান কি? এখান থেকে ডি মাইনাস যাবে, এইচ মাইনাস ডি। তার মানে গুণ করলে কি হলো? এম জি এইচ মাইনাস এম জি ডি। এটি গেল আমাদের পোটেনশিয়াল এনার্জি। কাইনেটিক এনার্জি হিসাব করতে গেলে ধরি বস্তুটি এই অবস্থানে আসলে তার মধ্যে বেগ হয় ভি। তো ভি বেগ যদি প্রাপ্ত হয় তাহলে বি বিন্দুতে কাইনেটিক এনার্জি কি? কাইনেটিক এনার্জি ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার। কিন্তু মূলত ভি কত? আমরা একটি সূত্র প্রথম দিকের একটি চ্যাপ্টারে একটি সূত্র শিখেছিলাম। কী ছিল? ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as। ইউ মানে প্রাথমিক বেগ, এ মানে ত্বরণ, এস মানে অতিক্রান্ত পথ। তো বি বিন্দুতে যখন বস্তুটি পৌঁছায়, তোর প্রাথমিক বেগ মানে শুরু করেছিল যেখান থেকে, সেখানে প্রাথমিক বেগ ইউ কত ছিল? 0। তাহলে আমি বসালাম ভি এর মান আমরা বের করব, ইউ বসালাম 0, 0 স্কোয়ার প্লাস 2a। এখানে ত্বরণ বলতে, পতনশীল বস্তুতে ত্বরণ বলতে অভিকর্ষীয় ত্বরণ কাজ করে। অভিকর্ষীয় ত্বরণ কি? জি। এস মানে কি দূরত্ব অতিক্রম করেছে? ডি দূরত্ব। তাহলে কি হলো? 2gd। তার মানে আমরা কি পেলাম? ভি স্কোয়ার ইকুয়াল টু 0 কোনো মান নেই, 2gd। তাহলে কাইনেটিক এনার্জির জায়গায় যদি ভি স্কোয়ারের জায়গায় আমি বসাই, কাইনেটিক এনার্জি মানে হচ্ছে গতিশক্তি, এই জায়গায় যদি আমি মানটি বসাই, হাফ এম ভি স্কোয়ারের মান কী ছিল এখানে? ভি স্কোয়ার। তো ভি স্কোয়ারের মান কি? 2gd। 2gd, 2 কাটলাম, তার মানে কত হলো? এম জি ডি। তাহলে অর্থাৎ বি বিন্দুতে কাইনেটিক এনার্জি এম জি ডি। পোটেনশিয়াল এনার্জি কোনটা ছিল? এটা। তাহলে বি বিন্দুতে মোট শক্তি কত হলো? আগে পোটেনশিয়াল এনার্জি লিখব, এম জি এইচ মাইনাস এম জি ডি প্লাস কাইনেটিক এনার্জি লিখব। কত কাইনেটিক এনার্জি? এম জি ডি। কাটলে আমার এখানে মোট শক্তির পরিমাণ কত? এম জি এইচ। আর এ বিন্দুতে আমাদের মোট শক্তির যোগফল কত ছিল? এম জি এইচ। দুটো ক্ষেত্রে তো আমরা পেয়ে গেলাম যে আমাদের দুটি অবস্থানে এ এবং বি বিন্দুতে মোট শক্তির যোগফল এম জি এইচ, এম জি এইচ। এবার যখন বস্তুটি ভূপৃষ্ঠ ঠিক টাচ করবে সেই মুহূর্তে, তাহলে এই বিন্দুটি যদি ও বিন্দু দিই, তাহলে ও বিন্দুতে বস্তুটির স্থিতিশক্তি পোটেনশিয়াল এনার্জি ঠিক ভূপৃষ্ঠ স্পর্শ করার পূর্ব মুহূর্তে, সেখানে উচ্চতা কত? স্থিতিশক্তি হলো এম জি এইচ। কিন্তু আমরা জানি যখন ভূপৃষ্ঠ ঠিক টাচ করবে তখন উচ্চতা 0, অর্থাৎ এম জি ইন্টু 0 মানে স্থিতিশক্তি কত হলো? 0। তাহলে সেখানে গতিশক্তি কাইনেটিক এনার্জি কত সেটি আমাদের বের করতে হবে। কাইনেটিক এনার্জির সূত্র কি? হাফ এম ভি স্কোয়ার। তো হাফ এম তো কখনো পরিবর্তন হয় না, বস্তু এখানেই থাক আর এখানেই থাক, কোনো দিন বস্তুর ভরের তো কোনো দিন পরিবর্তন হবে না। কিন্তু এই বিন্দুতে বস্তুর বেগ বা ভি কত হলো সেটি আমাদের ক্যালকুলেশন করা দরকার। সেই ক্যালকুলেশনের সূত্র আবার আমরা আগের সূত্রের যদি সহযোগিতা নেই, কি সূত্র? ওই ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as। এই সূত্রের সহযোগিতা নিলে তোমরা দেখতে পারবে, আমি করেই দেখাচ্ছি। ইউ স্কোয়ার মানে একদম শুরুতে বেগ, সর্বোচ্চ স্থানে বেগ কত ছিল? ইউ স্কোয়ার মানে প্রাথমিক যেখান থেকে যাত্রা শুরু করে, অর্থাৎ সর্বোচ্চ স্থানে বেগ কত ছিল? 0। তাহলে 0 স্কোয়ার প্লাস 2 অভিকর্ষজ ত্বরণ কত? জি, কারণ এখানে ত্বরণ বলতে অভিকর্ষজ ত্বরণ কাজ করে। এস মানে হলো অতিক্রান্ত পথ। এই অবস্থান থেকে বস্তু যখন এই অবস্থানে এলো, তাহলে মোট কত পথ অতিক্রম করলো? এইচ। তাহলে এসের জায়গায় আমরা লিখব কি? এইচ। তার মানে এখানে পাচ্ছি ভি স্কোয়ারের মান কত পাচ্ছি? আমি এখানে লিখছি ভি স্কোয়ার ইকুয়াল টু 2gh। তার মানে তাহলে ঠিক ভূপৃষ্ঠ টাচ করার আগে কাইনেটিক এনার্জি ইকুয়াল টু কত হলো? কাইনেটিক এনার্জি ইকুয়াল টু হাফ
এম ভি স্কোয়ার, ভি স্কোয়ারের মান কত পেলাম আমরা 2gh, 2 কাটলো কত হলো mgh। তার মানে আমি বলতে পারি যে ও বিন্দুতে মোট শক্তি মানে মোট যান্ত্রিক শক্তি আর কি, ইকুয়াল টু কি, পোটেনশিয়াল এনার্জি হচ্ছে 0 আর কাইনেটিক এনার্জি হলো mgh। তার মানে মোটমাট আমি পেলাম কত mgh। এই রাউন্ড আপ করলাম। তাহলে লক্ষ্য করো আমরা বস্তুটি 3 অবস্থানে মোট শক্তি যোগ করলাম, অর্থাৎ কাইনেটিক এনার্জি আর পোটেনশিয়াল এনার্জির যোগফল বের করলাম। প্রথমে আসলো mgh, বি বিন্দুতে আসলো mgh এবং ভূপৃষ্ঠ টাচ করার পূর্ব মুহূর্তেও আসলো mgh। তার মানে কি বুঝলাম, পতনশীল বস্তুর ক্ষেত্রে বস্তুটি যে কোনো অবস্থানে যান্ত্রিক শক্তির সংরক্ষণ সূত্র মেনে চলে, অর্থাৎ যে কোনো অবস্থানে পতনশীল অবস্থায় বস্তুটির মোট গতিশক্তি ও স্থিতিশক্তি অর্থাৎ কাইনেটিক এনার্জি ও পোটেনশিয়াল এনার্জির যোগফল কী হয়, ধ্রুবক। তো এই হলো তোমাদের পতনশীল বস্তুর ক্ষেত্রে শক্তির সংরক্ষণ সূত্র রক্ষিত হয়। শক্তির সংরক্ষণ বলতে যান্ত্রিক শক্তির সংরক্ষণ সূত্র রক্ষিত হয়, সেই নিয়ে আলোচনা। এবারে 2-1টি প্রশ্ন নিয়ে আলোচনা করা যাক এবং গাণিতিক সমস্যা নিয়েও আলোচনা করা যাক। তো কয়েকটি স্পেশাল প্রশ্ন নিয়ে আলোচনা করি এবং গাণিতিক সমস্যা নিয়েও আমি একটু আলোচনা করি। প্রথম কথা, ধরি এ বিন্দু থেকে কোনো এক ব্যক্তি এ বিন্দু থেকে বি বিন্দুতে একটি বস্তুকে এ বল প্রয়োগ করে কোনো একটি বস্তুকে এ বিন্দু থেকে বি বিন্দুতে নিয়ে গেল, ঠেলতে ঠেলতে বা টানতে টানতে নিয়ে গেল, আবার কিছুক্ষণ পরে সেই বস্তুটিকে এ বিন্দুতে ফিরিয়ে আনলো। তাহলে এই লোকটি দ্বারা কৃতকার্যর পরিমাণ কত? কৃতকার্যর পরিমাণ 0 হবে। কেন 0 হবে? আমরা জানি W = F × S। এখানে প্রযুক্ত বল F, কিন্তু সরণ এ থেকে বিতে গিয়ে আবার বিতে ফিরে এলে এ থেকে বিতে গেলাম, বি থেকে যদি আবার এতে ফিরে আসি তাহলে সরণের মান 0, সেক্ষেত্রে কৃতকার্য 0। তেমনি একটি বালক বৃত্তাকার পথে দৌড় শুরু করলো, যে বিন্দু থেকে দৌড় শুরু করলো কমপ্লিট একটা রাউন্ড দিয়ে আবার সেই বিন্দুতে ফিরে এলো, তার সরণ কত? সেক্ষেত্রে সরণের মান 0, সেই বালকটি দ্বারা কৃতকার্যের পরিমাণও 0। তো এই হলো একটি বিষয়। আর যদি বলা হয় কার্য ও শক্তির মধ্যে সম্পর্ক কী, তাহলে আমরা বলবো কি, যে কোনো বস্তুর শক্তি কার্য সেই বস্তু দ্বারা কৃতকার্যের পরিমাপ দ্বারাই পরিমাপ করা হয়। সুতরাং কার্য এবং শক্তি একটি আরেকটির রূপ, অর্থাৎ কোনো বস্তুতে কৃতকার্যের পরিমাপ দ্বারাই যেহেতু বস্তুর শক্তি পরিমাপ করা হয়, তাহলে কার্য আর শক্তি এক হিসাবে মূলত একই রাশি এবং তাদের একক একই হবে। এবার অন্য একটি প্রশ্ন নিয়ে আলোচনা করি। ধরলাম বলা হলো যে কোশ্চেনে একটি মেশিনের ক্ষমতা 200 ওয়াট। এই কথার অর্থ কী? তোমরা লিখবে একটি মেশিনের ক্ষমতা 200 ওয়াট কথাটি বলতে বোঝায় যে মেশিনটি 1 সেকেন্ডে 200 জুল হিসাবে কার্য করে। কারণ ওয়াট মানে কি ছিল? জুল পার সেকেন্ড। তাহলে পুরো লাইনটি লিখবে একটি মেশিনের ক্ষমতা 200 ওয়াট বলতে বোঝায় যে মেশিনটি 1 সেকেন্ডে 200 জুল হিসাবে কার্য সম্পাদন করে। আবার যদি বলা হয় একটি ইঞ্জিনের ক্ষমতা 5 HP বলতে কি বোঝো? সেক্ষেত্রে বলতে হবে যে একটি ইঞ্জিনের ক্ষমতা 5 HP বলতে বোঝায়, দুভাবে বলতে পারি, যে ইঞ্জিনটি 1 সেকেন্ডে 550 × 5 ফুট পাউন্ড হিসাবে, FTLB মানে হলো ফুট পাউন্ড হিসাবে কার্য করে। অথবা বলতে হবে যে মেশিনটি 1 সেকেন্ডে 500 × 746 জুল, এটি গুণ করে দেবে
হিসাবে কার্য করে। কেন 746 জুল লিখলাম? কারণ 1 এইচপি ইকুয়াল টু বলেছিলাম 746 ওয়াট, এবং ওয়াট কথাটির অর্থ কি? জুল পার সেকেন্ড। সেই জন্য আমি বলেছি 1 সেকেন্ডে বস্তুটি 5 × 746 জুল হিসাবে কার্য করে। এখানে জুল বলতে হবে, আর ওয়াট মানে যে জুল পার সেকেন্ড, সেই পার সেকেন্ড কথাটি কিন্তু আমরা এখানে ব্যবহার করেছি। সুতরাং সেকেন্ড যদি এখানে ব্যবহৃত হয়, এখানে কোনটি ব্যবহৃত হবে? জুল। এটি মাথায় রেখে উত্তর লেখার প্র্যাকটিস রাখবে। এবার হচ্ছে একটি প্রশ্ন আসে যে স্থিতিশক্তি ও গতিশক্তির মধ্যে, পোটেনশিয়াল এনার্জি ও কাইনেটিক এনার্জির মধ্যে কোনটি ঋণাত্মক হতে পারে আর কোনটি পারে না? ঋণাত্মক হতে পারে আর কোনটি পারে না, এবং কেন? দেখি কোনটি পারে না সেটা দেখি। কাইনেটিক এনার্জির কথাই বলি। কাইনেটিক এনার্জির সূত্র আমাদের ছিল কি? 1/2 mv²। এই সূত্রের মধ্যে আমরা দেখতে পাচ্ছি 1/2 একটি ধ্রুবক রাশি, এর কোনো মানের পরিবর্তন হবে না। বস্তুর ভর কখনোই ঋণাত্মক হয় না। এবার আসলো বেগ। বেগ যদিও ঋণাত্মক হয়, ধরি কোনো বস্তুর বেগ ঋণাত্মক, কিন্তু কোনো ঋণাত্মক জিনিসের বর্গ কি হয়? ধনাত্মক। তার মানে পুরো রাশির মান কি হবে? ধনাত্মক। সুতরাং আমরা বলতে পারি যে কাইনেটিক এনার্জি কখনোই ঋণাত্মক হতে পারে না। যেমন ধরো কোনো বস্তুর বেগ যদি -2 মিটার পার সেকেন্ড হয়, -2কে হোল স্কয়ার করলে মূলত কি হয়? +4 হয়। অর্থাৎ v² সর্বদাই কি ধনাত্মক রাশি, m ধনাত্মক রাশি, 1/2ও ধনাত্মক রাশি। তাহলে কাইনেটিক এনার্জি বা গতিশক্তি কখনোই ঋণাত্মক হতে পারে না। কিন্তু পোটেনশিয়াল এনার্জি যে ঋণাত্মক হয় সেটি তো আমি ভিডিওতেই আলোচনা করেছি, সেটা দেখে নিও। আচ্ছা, এবারে প্রশ্ন হতে পারে যে কোনো বস্তুতে, এমন একটি বস্তুর উদাহরণ দাও যে বস্তুতে কোনো বেগ নেই অথচ তার মধ্যে শক্তি আছে। বেগহীন বস্তু কিন্তু শক্তি আছে, এরকম উদাহরণও জিজ্ঞাসা করতে পারে। তার উদাহরণ হচ্ছে কোনো বস্তুকে, কোনো ঢিলকে যদি মাটি থেকে উপরের দিকে ছোড়া হয়, ভূপৃষ্ঠ থেকে যদি উপরের দিকে ছুড়ি, যে সর্বোচ্চ স্থানে গিয়ে বস্তুটি আবার পড়তে শুরু করে, এই সর্বোচ্চ স্থানে বস্তুর বেগ কত? 0। কিন্তু ওই অবস্থানে বস্তুটির গতিশক্তি কত? mgh, যদি উচ্চতা h হয়। তাহলে বেগ না থাকলেও বস্তুতে শক্তি থাকতে পারে। কিন্তু বস্তুতে শক্তি থাকলে, বস্তুতে যদি গতিশক্তি থাকে, তাহলে সেই বস্তুতে কি থাকবে? বেগ থাকবে, গতিশক্তির কথা যদি হয়। কারণ গতিশক্তির সূত্র কি? 1/2 mv²। তা গতিশক্তিযুক্ত কোনো বস্তুতে বেগ থাকতেই হবে, বেগ না থাকলে তার গতিশক্তি থাকতে পারে না। তো যাই হোক, এই একটি প্রশ্ন, এই ধরনের প্রশ্ন আসে। আর হচ্ছে একটি প্রশ্ন মাঝে মধ্যে আসে যে দুটি অসমান ভরের দুটি বস্তু আছে, দুটোরই বেগ সমান, অসমভর, তাদের ভর সমান নয় কিন্তু বেগ সমান। তো কোনটি বেশি কার্য করতে পারবে? বস্তুর কার্য, গতিশীল বস্তু, বেগ সমান। বললাম বস্তু দুটির বেগ সমান কিন্তু ভর অসমান। তাহলে কোনটি বেশি কার্য করতে পারবে? তো যে বস্তুর বেগ আছে তার কৃতকার্য মানে তার গতিশক্তি দিয়ে পরিমাপ হবে। গতিশক্তি কি? 1/2 mv²। যেহেতু উভয় ক্ষেত্রে বেগ সমান, ধরো দুটি বস্তুর কথাই বলছি, একটি 1/2 mv² আর একটি বড় হাতের mv²। 1/2 এর সমান, v এর সমান, কারণ বেগ সমান। কিন্তু এই m ছোট, এই m বড়, অর্থাৎ এর ভর বেশি, তার মানে পুরো গতিশক্তি বেশি হবে, এর গতিশক্তি কী হবে? কম হবে। অর্থাৎ ভারী বস্তুর কার্য সম্পাদন করার ক্ষমতা বা বেশি কার্য সম্পাদন করতে পারবে, অর্থাৎ ভারী বস্তুর গতিশক্তি বেশি হবে। এবারে হচ্ছে যে কোনো জায়গায় জলপ্রপাত আছে, তো জলপ্রপাতের যেখান থেকে জল পড়ছে, ধরো এই খাড়া জায়গা থেকে এখানে জল পড়ছে ধরো, তা এই হলো জলপ্রপাতের শীর্ষবিন্দু, এই হচ্ছে জলপ্রপাতের পাদবিন্দু, এখানে জল পড়ছে। তো এখানে উষ্ণতা বেশি হবে না এই পাদবিন্দুতে উষ্ণতা বেশি হবে? বাকি উষ্ণতা কি একই থাকবে না সামান্য পার্থক্য হবে? তো বলবো আমরা যে নিচের বিন্দুতে উষ্ণতা বেশি হবে, কিছুটা হলেও বেশি হবে। কেন বেশি হবে? এই উপর থেকে যখন জল নিচে পড়ে তখন এই উচ্চ অবস্থানে এর যে স্থিতিশক্তি mgh ছিল সেটি এখানে গতিশক্তির রূপ নিয়ে হয়
হাফ এম ভি স্কোয়ার। তো শক্তি যখন হাফ এম ভি স্কোয়ার নিয়ে যখন এখানে আশ্রে পড়বে তখন সেই শক্তির কিছু অংশ তাপশক্তিতে রূপান্তরিত হবে। যে অংশ তাপশক্তিতে রূপান্তরিত হবে সেখানেই বস্তুর উষ্ণতা একটু বৃদ্ধি পাবে, সেই জন্য নিচের জলের তাপমাত্রা বা উষ্ণতা একটু হলেও বেশি থাকবে। কোনো একটি ঢিল যদি অনেক উঁচু থেকে মাটিতে এসে পড়ে, যখন মাটিতে পড়ে সেখানে কিন্তু তার গতিশক্তি থেকে শব্দশক্তি উৎপন্ন হয় এবং কিছুটা তাপশক্তিও উৎপন্ন হয়। সেইরূপ এখানে জল যখন নিচে পড়বে এখানে যেমন শব্দ উৎপন্ন হয় তেমনি কিছুটা তাপশক্তিতে রূপান্তরিত হয়। কোনটি? এই গতিশক্তি। এই তাপশক্তির ফলেই এখানকার উষ্ণতা কিছুটা হলেও বেশি হবে। এবার তোমাদের গাণিতিক উদাহরণ নিয়ে একটু আলোচনা করি। যদি প্রশ্ন এরকম হয়, একটি মোটর গাড়ি একটি মোটর গাড়ি 10 নিউটন অনুভূমিক বল প্রয়োগ করে 10 নিউটন বল প্রয়োগ করে অনুভূমিক অবস্থানে 30 কিলোমিটার পার আওয়ার বেগে চলছে। তো এই মোটর গাড়িটির ক্ষমতা কত? এখানে কিন্তু প্রশ্ন ক্ষমতা। তো আমরা জানি, আমি যদি সলভ করি তাহলে আমি বলবো ক্ষমতা ইকুয়াল টু কি? ক্ষমতা ইকুয়াল টু তোমাদের সম্পর্ক কার্যের সঙ্গে বলে দিয়েছিলাম, কৃতকার্য বাই সময়। তো কৃতকার্য ইকুয়াল টু কী ছিল? প্রযুক্ত বল ইন্টু সরণ বাই সময়। সময়কে টি লিখলাম আমি সংক্ষেপে। তো প্রযুক্ত বল বা সংক্ষেপে বল আর সরণকে টি দিয়ে ভাগ করলাম। সরণকে সময় দিয়ে ভাগ করলে সেটি হয় কি? বেগ। তাহলে বল ইন্টু কী হলো? বেগ। তার মানে তোমরা এখানে মনে রাখবে যে পি ইকুয়াল টু এফ ইন্টু ভি। এফ মানে বল, ভি মানে ভেলোসিটি বা বেগ। তো যাই হোক, তো এখানে প্রযুক্ত বল কত? কোশ্চেনে দেখো আমি বলেছি প্রযুক্ত বল কত? 10 নিউটন। তো লিখলাম 10। আর বেগ আমাদের কত? কিলোমিটার পার আওয়ার। সেটাকে যদি আমরা মিটারে পরিণত করি, 30 কিলোমিটার, তাকে মিটার করলে 1000 দিয়ে গুণ। পার আওয়ারকে যদি আমি সেকেন্ড করি তাহলে 60 ইন্টু 60। এটি হলো ক্ষমতা। ক্ষমতার একক কি? জুল পার সেকেন্ড, কারণ আমরা এসআই একক ব্যবহার করছি। এসআই একক কেন? বলকে নিউটন আর কিলোমিটারকে মিটার, আওয়ারকে সেকেন্ড করলাম, তাহলে এর একক আসবে কি? জুল পার সেকেন্ড। কথাগুলো মাথায় রাখবে যেখানে যা বলছি। তো যাই হোক, এটা টোটাল ক্যালকুলেশন করলে তোমাদের যা আসবে, আমি যতটা ক্যালকুলেশন করে দেখেছি, 83.33 জুল পার সেকেন্ড। কিন্তু আমরা উত্তরটা লিখব বা যেটি লেখা বেটার হবে সেটি হলো 83.33 ওয়াট। কেন ওয়াট? কেন? জুল পার সেকেন্ড এই সম্পূর্ণ কথাটির অর্থ হচ্ছে ওয়াট। তো এইভাবে অঙ্কগুলো করতে হবে। আর একটি অঙ্কের কথা বলি। 20 গ্রাম ভরের একটি ঢিলের গতিবেগ 50 মিটার পার সেকেন্ড। ঢিলটির গতিশক্তি কত? কোশ্চেনটি সংক্ষেপে বলছি। 20 গ্রাম ভরের একটি ঢিল আছে, এই ঢিলের গতিবেগ 50 মিটার পার সেকেন্ড। তাহলে এর গতিশক্তি বা কাইনেটিক এনার্জি কত? যদি এরকম প্রশ্ন আসে তাহলে গতিশক্তির সূত্র বা কাইনেটিক এনার্জির সূত্র কি জানি আমরা? হাফ এম ভি স্কোয়ার। তো হাফ এম আছে 20 গ্রাম, এককের দিকে নজর দিতে হবে। ভি আছে 50 মিটার পার সেকেন্ড, ভি স্কোয়ার। 50 মিটারকে যদি আমরা সেন্টিমিটার করি তাহলে 50 ইন্টু 100 করলে তবে সেন্টিমিটার হয়। এই হলো ভি স্কোয়ার। এটি যেহেতু গ্রামে আসে তাই মিটারকে আমাদের সেন্টিমিটার অর্থাৎ পুরোটাই সিজিএস সিস্টেমে আনতে হবে। তাহলে হাফ এম ভি স্কোয়ার। সিজিএস সিস্টেমে শক্তির একক মানে কার্যের একক। তো কার্যের একক এখানে কি হবে? এত আর্ক। তো এটি তো কাটলে হচ্ছে তোমাদের 10। তাহলে 10 ইন্টু 5 5 25, 25-এর সঙ্গে দুটো শূন্য,
ইন্টু 100 ইন্টু 100 এত আর্ক, তাহলে 25 ইন্টু কটা জিরো আসছে 1 2 3 4 5 6 7 10⁻⁷ আর্ক ইকুয়াল টু, আমি কি এরকম লিখতে পারি 25 জুল? হ্যাঁ, যাবে লেখা, কারণ তোমরা জানো যে 1 জুল ইকুয়াল টু 10⁻⁷ আর্ক, সেটি প্রথম ভিডিওতে সম্পর্কটি বলা হয়েছে। যাক, এই হিসাবে অঙ্ক করতে হবে, কিন্তু আমরা সরাসরি শুধু এইটুকু লিখলেই হবে না। আমি প্রথম ভিডিওতে বলেছি যখনই আমরা সূত্র লিখব পাশে তার নোটেশন দেব, অর্থাৎ এম কাকে বোঝায়, ভি কাকে বোঝায়, এই কথাটি লিখে দিতে হবে। তো এইভাবে অঙ্কগুলো হবে। আরও দুই একটি অন্য রকম ধরনের অঙ্ক আছে, তো তোমরা একটু নিজেরা বিভিন্ন ধরনের গাণিতিক সমস্যাগুলো সামনে নিয়ে সলভ করার চেষ্টা করো। না পারলে আমার কমেন্ট বক্সে লিখে আমাকে পাঠিয়ে দিও, আমি সলভ করব। এবং আমি আশা রাখছি পরবর্তী কোনো ভিডিওতে, যেমন বিভিন্ন কোশ্চেন ব্যাংকের শুধু গাণিতিক সমস্যা নিয়ে আমি আলাদা ভিডিও তৈরি করব। সেখানে এই কার্যক্ষমতা শক্তিরও ভিডিও থাকবে, মোলের ধারণার ভিডিও, বিশেষ করে মোলের ধারণা গাণিতিক সমস্যা নিয়ে আলোচনা খুব জরুরি, সেই ভিডিও থাকবে। তো আজ এ পর্যন্ত। থ্যাংক ইউ অল। আমার ভিডিও দেখে যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং শেয়ার করবে। যারা নতুন দেখছো তারা সাবস্ক্রাইব করে রাখো। এখন পরপর বিভিন্ন প্রশ্নোত্তরের ভিডিও তোমাদেরকে আমি পোস্ট করব। থ্যাংক ইউ।